তারপরে আপনি দেশে আসলেন কিভাবে? আমি দাবি ছাড়ে দিলাম যে আমি বেতন নেব না, আমি কিয়ামতের দিন যদি বেতন পাই থেকে কিয়ামতের দিন নেবো, ওইভাবে ছাড়ে দিয়ে চলে আসছি। যখন না করছি তারও 2 মাস পরে আমারে পাঠাইছে, বেতন নিব না করার পরে 2 মাস পরে আমারে পাঠাইছে বাংলাদেশে। আমার এই কথাটা বলছে অমুক ছেলের সাথে, হয়তো বা অমুক ছেলে আমার সাথে জোর করে শরীরে হাত দিচ্ছে, এটাও বলতে পারিনি। মা যদি সব থেকে ভালো বন্ধু হয়, মায়ের কাছে কিন্তু এই কথাগুলো বলা যায়। তারপরের থেকে আমি ওখান থেকে মনে করেন যে এতটা রং হয়ে গেলাম বাবা মার চোখে, যে মনে হয় আমরা দুজনই কোনো বুদ্ধি করে এটা করছি। আমার আম্মারে খাইতে নিতে আমি যখন মানে মুডটা ভালো থাকতো, ইয়াকি ফাজলাম করতো, হাসতো, আমি আম্মারে বলতাম যে আম্মা আসলে আমার সাথে কোনো কিছু হয়নি। ওই কথাটা বললে আমার আম্মা জানি কালো হয়ে যাইতো, তার মুখটা অন্ধকার করে ফেলতো। আমার আপা বড় আপা আমার জুতা দিয়ে পিটাইতো প্রায় সময় ওই কথাটা উঠাইলে, যে আমি চাইতেছি তাদের কাছে সলিড হতে যে আমি আসলে কিছু করিনি। কিছু গল্প অবিশ্বাস্য হলেও সত্য। দুপুরে বাসায় দেখতাম খাবার কিছু নাই, ফ্রিজের ভিতরে বরফ থাকতো, বরফ আমি কামড়ায় খাইতাম। কিছু জীবন কাহিনী কষ্টের চেয়েও বেশি কিছু। তুমি যখন বড় হবা, বাবাকে সামনে পেলে তুমি কি বলবা? আমাদের সে উনি চলে গেল কেন? কিছু প্রশ্নের কোনো উত্তর নেই। সবকিছু ছেড়ে তোমার জন্য চলে আসছি, জাত কুল ধর্ম। কিছু গল্প সব ভালোবাসার গল্পকেই হার মানায়। আমার মাঝে মাঝে মনে হয় আমি সুইসাইড করে ফেলে, আমি হেরে যাচ্ছি। কিছু গল্প সমাজের বিবেককে নাড়া দেবার। জীবনের গল্পে কান পাতুন। মোর্শেদা, বয়স কত? ডিস্ট্রিক্ট দিনাজপুর। বয়স? বয়স 33-34 হবে, সঠিক আচ্ছা, আমি বলতে ঠিক পারি আছে, না। সমস্যা নাই। কোথায় থাকছেন আপনি এখন? বর্তমানে আমি যাযাবর, আমার কোনো জায়গা নাই ভাই। আমি সবার আগে আপনাকে একটা সালাম দিতে চাই। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাইয়া। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার লিসেনারদের জন্য আসসালামু আলাইকুম। যাযাবর বলতে মানে আপনি আমাকে একটু বলেন, কালকে আপনি কোথায় ছিলেন? এর আগে সৌদিতে ছিলাম। কালকে কোথায় ছিলেন? গতকাল ছিলাম আমার মতোই, যে ভিক্টিমে খালা ছিল ওখানে, ওনার বাড়ি আছে এখানে আপনার এই কেরানীগঞ্জে। আচ্ছা, তো ওনার সাথে। তার মানে আপনি এই অনুষ্ঠান শেষে কোথায় গিয়ে থাকবেন সেটার কোনো নিশ্চয়তা নাই? না। আচ্ছা, ঠিক আছে। এবং রাত্রে যাওয়ার মতো ওখানে কোনো মানে রাত্রে ওনার কাছে যাওয়া যাবে না। আপনার তো একটা মেয়ে সাথে করে নিয়ে এসেছেন, আমি দেখলাম যে মেয়ের বয়স কত? মেয়েটাকে দেখান, মেয়ে নিয়ে আমি বেশি অসহায় আছি। মেয়ের বয়স কত? মেয়ের বয়স 14 বছর, এই 3-4 মাস চলতেছে। ও 2004 সালের 1 তারিখ হয়েছে, জানুয়ারির। চলেন আমরা পুরো গল্পটা একটু শুনি আপনার মুখ থেকে, তারপরে বুঝতে পারবো যে আসলে ঘটনাগুলো কি ঘটেছে। ছোটবেলা থেকে যেখান থেকে বলতে ইচ্ছে করে আপনার। জি ভাই, আমি ছোটবেলা থেকে জাস্ট আমার বুদ্ধি যেখান থেকে হয়েছে, আমি যতটুকু স্মরণ আছে আমার, আমি মোটামুটি ভালো ফ্যামিলির মেয়ে। আমার আব্বা যুদ্ধের আগে নাকি ইন্টার পাস করছেন, কিন্তু লেখাপড়া থাকলে কি হবে, ওনার জ্ঞান সঠিক ছিল না বা আজও নেই। আর আমার বিয়ের পর নাকি বাচ্চা হইতো না, তার সন্তান ছিল না বলে গ্রামের মানুষ ধরেন যারা দোকানপাট করতো বা ব্যবসা বাণিজ্যের কাজে যাইতো, তার ওয়াইফরা আসে আমার আম্মারে বলতো যে তুই এখন বাইরে বের হোস না, তোরে দেখলে হয়তো সাত নষ্ট হবে, এরকম একটা গ্রামের ভাষায় বলতো। আমার আম্মা অনেক কান্দাকাটি করতো। এরপরে আমার বড় আপা হয়, আমার আম্মার বিয়ের 9 বছর নাকি 11 বছর পরে আমার বড় আপা হয়েছিল। তারপরে আমি আমার আব্বা হয়তো এত বছর পরে সন্তান হলো, যে একটা আগ্রহ বা একটা এই সন্তান মানুষ করার মতো তার আল্লাহ পাক অনেক ধন সম্পত্তি ছিল। আমার দাদার দেওয়া সম্পত্তি তার 16-17 বিঘা সম্পত্তি ছিল আমার বাবার। তার মানে ঘরে বসে মোটামুটি খেতেন? ঘরে বসে খেতেন বলতে ঘরে থাকতেনই না উনি, ঠিক মতো ঘরেই থাকতেন না, বাইরে বাইরে ঘোরাফেরা করতেন এবং কোথায় কোথায় ঋণ দানা করে এসে জমি বিক্রি করে সেই ঋণগুলা পরিশোধ করতেন। মানে এটার জন্য হয়তো আমার আম্মার মেজাজ সব সময় খিটখিটে থাকতো। আর আমরা যখন ছোট ছিলাম দেখছি আমার আম্মা সব সময় প্রায় আমার আব্বা মারধর করলেই নানার বাড়িতে চলে যাইতো, কিন্তু আমার নানা সব সময় বুঝায় পাঠাইতো যে মা এক সময় আল্লাহ তো সুখ দিব, এই কথা বলে বলে আমার পাঠাইতো। আর আমি প্রায় নানার বাড়িতেই বেশি মানুষ ছোটবেলা থেকে। আমার নানা প্রায় সময় আর কি, আমার পর আমার ছোট একটা ভাই হয়, ওই ভাইটা হওয়ার 2 বছর পরে আমার যখন 4 বছর বয়স, আমার স্মরণ আছে একটু একটু যে আমার ছোট যেটা সেটা আরেকটা যখন হলো আমার 4 বছর বয়সে, তখন 2 বছর পর আর কি আমরা ভাই বোন সবাই হয়েছি। তো আমার ছোট যেটা সেটা মারা গেল, অনেক অসুস্থ, তখন আমার আব্বা হাজতে। বাট আমি মিথ্যা কথা বলতে চাই না, আমি এখানে উন্মুক্ত ভাবে বলতে আসছি আমার আব্বা চুরি ডাকাতির সাথেও জড়িত ছিল। এই কাজগুলো আমি নিজে দেখছি যে আমার আব্বা এই ধরনের অন্যায় কাজ করছে এবং আমরা শাসন করছি। তখন যতটা ছোট ছিলাম ওটা বলার মতন ছিল না, হয়তো আমার আম্মা কতটুকু হেল্প করছে না করছে বা কত কি করছে তা এটা বলতে পারবো না।
তবে যখন জেলে ছিল, আমার ভাইটা যখন মারা গেল তখন আমার আব্বা জেলে দেখতে পায় নাই। এবং আমার আম্মা দেখতে যাইতো আমার সাথে করে নিয়ে। আমার মনে পড়ে আমার আম্মার মেজাজ এতটা মানে খিটখিটেই থাকতো, কোনো কথা বলা বা আমরা একটা বায়না তো ধরতেই পারতাম না। সবসময় মানে মায়ের সাথে কৃষি কাজ করতে হতো, বা মা বাড়িতে থাকলে আমরা দুই বোন, বিশেষ করে আমার বড় বোন আমি মাঠে ঘাটে কাজ করা লাগতো সবসময়, কাজের লোক ছেলেদের সাথে। সবসময় কাজের লোক আমাদের বাড়িতে থাকতো, এই 3 মাস বা 5 মাসের বা 1 বছরের এরকম 3টা-4টা করে কাজের লোক আমাদের বাড়িতে থাকতো। আমার আম্মা আর কি বুঝাই দিত এটা এইভাবে। ছোটবেলা থেকেই একবারে সংসারটা মনে করেন যে একটা ছেলে যেরকম বোঝা নেই, ঠিক আমার বড় আপার বিয়ে হয়ে গেছিল 13 বছর বয়স থেকে, কিন্তু আমি 11 বছর বয়সে আমি একা হয়ে গেছিলাম। আমার ছোট ভাই যেটা মারা গেল, এরপরে আমি সংসার চালানো, মনে করেন মাঠে ঘাটে ধান ক্ষেত, এমন বালতিতে করে পানি নিয়ে যে খেতে দেওয়া লাগে, আমাদের ভিটামিটিতে যে মরিচের গাছ অথবা বেগুনের গাছ লাগাইতো, এটাই আম্মু বলতো স্কুল থেকে আসে একটু রেস্ট হয়তো বা খেলাধুলা করতাম। তখন তো ছোটবেলা ছিল, বুদ্ধি ছিল না তেমন, খেলাধুলায় বেশি একটা মন ছিল। আম্মা এটা দেখতে পারতো না, লাঠি দিয়ে পিটায় সবসময় নিয়ে আসতো, সবসময় মারধর। মানে ওই সময়টা একটা মেজাজ থাকে অন্যরকম, ওই সময়ের মেজাজটা যেরকম করবো সেরকমই কিন্তু আমরা মানুষগুলো হতে পারতাম। হয়তোবা আব্বা হেল্প করতে পারে নাই, আমার ব্রেনও সেরকম ছিল না যতটা আমরা চালাইতে পারি। এরপরে তো মার ব্যাপারটা আমরা সবসময় মারধরের উপর থাকতাম আর কি, সবসময় খিটখিটে মেজাজ থাকতো আম্মা। গরু ছাগল চড়াইতাম, গরুর দুধ বিক্রি করতাম, এভাবে ছোট ভাই বোনদেরকে আর কি মানুষ করছি। বিশেষ করে বোঝাটা আমার উপর চাপ পড়ছিল আমার বোনের বিয়ের পরে। আস্তে আস্তে সংসারের অবস্থা খারাপ হতে থাকলো। তখন 3 বেলা ভাত, কাজের লোক তো বাদ, 3 বেলা ভাত খাওয়ার মতন পরিস্থিতি আসলো না। তখন আমার এই 9-10 বছর বয়স, এই সময় আর কি দেখলাম যে ভাত 3 বেলা খাইতে পারি না। আর যদিও আম্মা একটু কষ্ট করে ধান আবাদ করে নেই, হয়তো সিদ্ধ শুকনা করতে পারে না, ধান নষ্ট হয়ে যায়, এভাবে মানে আমরা 3 বেলা ভাতও খাইতে পারিনি। এমন দিন চলে গেছে, এমন দিনের পর দিন আর কি না খাই থাকছি। আবার এমন সময় দেখে গেছে আমার আব্বাস যখন ওই যে অন্যায় পথে ইনকাম করতো, হয়তো সেই সময়টা অনেক ভালো খাওয়াইতেছে, সেটা হয়েছে হালাল রুজি না। আমার এটা স্মরণ আছে, এটা হালাল রুজি না। আমার আব্বা যে সময় খাওয়াইতো এটা হালাল রুজি করে খাওয়াইতো না। যেমন এলাকাতে মেলা হইতো, আমার আব্বা মেলাই কোন এক ওষুধ, গুঁড়া জাতীয় ওষুধ নিয়ে আর কি, এটা মনে করেন তরকারির মধ্যে মিশাই মানুষের খাওয়ায় টাকা পয়সা নিয়ে আসতো। এটা আমি দেখছি নিজের চোখে, কিন্তু তখন এরকম জ্ঞান হয়েছিল না যে বাবাকে বাধা দিই, মানে এটা খারাপ কাজ, এটা বুঝতে খারাপ কাজ, এটা বুঝার মতন জ্ঞান তখন ছিল না। তবে যখন জ্ঞান হয়েছে আমার বুঝার মতন, আমার আব্বারে অনেক 10-12 জন লোক আর কি খুঁজতে আসছে। তো ওনারা এসে জিজ্ঞাসা করলো আমাদের বাড়িতে, আমার আম্মার সামনেই জিজ্ঞাসা করছে যে মহসিন কোথায় গেছে। তখন আমার আম্মা যখন মিথ্যা বললো, আমার আম্মা জানে যে আমার আব্বা তাস খেলতে বসছে এখানে গ্রামের এক বাড়িতে, কিন্তু আমার আম্মা মিথ্যা বললো। কথাটা কেমন জানি আমার মাথার মধ্যে নাড়া দিয়েছে, মিথ্যা কেন বললো, অবশ্যই এখানে কারণ আছে, কিন্তু আছে। তখন আমি দৌড় দিয়া, লোকগুলা বের হয় যখন বাড়ি থেকে চলে যাচ্ছিল, আমি মাঠে যাই, মানে মাঠে না, বাড়ির থেকে আর কি একটু দূরে, আমি বাড়ির সামনে যাই, পুকুর আছে আমাদের, পুকুরের কাছে যাই, বলতেছি আঙ্কেল আমার আব্বা তো বাহে কোথায় আছে। আমার আম্মা জানে ঠিক বলে নেই, আমি বলবো কোথায় আছে, আসেন দেখাই দিছি, অমুক বাড়িতে আছে। যখন ওই বাড়িতে যাই দেখাই দিল, তখন আমার আব্বাকে ওইখানে যাই সোজা কলারটা ধরে কয়েকটা ঘুষি দিছে আমার সামনে, বলছে যে কালকা রাত্রে যে জিনিসগুলা নিয়ে এসো, জিনিসগুলা কোথায় দেও। তখন আমার আব্বা মানে কথা তর্কাতর্কি করতে আমার আব্বারে গ্রামের মানুষ আরো 2-4 জন মুরব্বী নিয়ে অনেক মারধর করছে। এমন মারছে যে 5 ডলা পর্যন্ত দিছে আমার চোখের সামনে, রাস্তার মাথায়, আমার চোখের সামনে আমি দেখছি। তখনও আমার আব্বার শরম হয়নি যে এই কাজগুলা করলে লজ্জাজনক বিষয়। আমার আব্বা তো সম্পদ থুয়ে গেছে, আমি সন্তানদেরকে মানুষের মতো মানুষ করি বা লেখাপড়া করাই। মাঝে মাঝে আমাদেরকে নিয়ে বসতো, হয়তো প্রাইভেট দেওয়ার মতো ক্ষমতা হয়নি, মাঝে মাঝে শিখাইতো পড়া, কিন্তু আমার আব্বা সবসময় এই অন্যায় কাজগুলা করছে। আমি বড় হওয়া পর্যন্ত দেখছি, আমার সন্তান হওয়া পর্যন্ত আমার আব্বা এই অন্যায় কাজগুলা করছে। তো ফ্যামিলি থেকে যখন একটা মেয়ে নির্যাতিত হয়, তখন কিন্তু সে নিজের একটা পথ খুঁজতে থাকে যে নির্যাতিত ফ্যামিলি থেকে সরে আমি কোথায় যাইতে পারি। আমার আব্বা যখন এই যে এই কাজগুলা যখন করে অন্যায় দেখলাম, যখন বোঝার মতো বয়স হয়েছে, তখন থেকে বলতে শুরু করছি যে আব্বা এটা করা ঠিক না, উল্টা আমাদেরকে মারধর করে। প্লাস দেখছি মাঝে মাঝে আমার আব্বা, আমার আম্মা কিন্তু হেল্প করে মোটামুটি, যদি হেল্প না করতো মানে এত দূর আগাইতে পারতো না আমার আব্বা। মোটামুটি কিছু কাজে হেল্প করছে আমার আম্মা,
হয়তো টাকা পয়সা পাইলে একটু খুশি থাকছে, আবার যখন না থাকছে তখন অনেক কান্দাকাটি করছে। কিন্তু ওই রাগটা আমার আব্বার উপর রাগ না দিতে পারে আমার উপর বিশেষ করে অনেক অত্যাচার করছে। আমার আপার বিয়ে হয়ে যাওয়ার পর আমি সংসারে একজন ছিলাম, বা আমি মোটামুটি তর্ক করতাম আমার লগে যে এটা করা ঠিক না, এটা করা ঠিক না, এভাবে বলতাম দেখে আমারে মারতো। সরাসরি কিছু বলতে না পারতাম। আমি ক্লাস 8 পর্যন্ত উঠলাম আর কি, তখন ব্রেনে একটা চাপ দিল যে আমি যদি একটা চাকরি বাকরি করতে পারি। তখন গ্রাম বিকাশ কেন্দ্র নামে একটা সংস্থা আমাদের গ্রামে আসলো, এবং পার্বতীপুরের এক ছেলে সেকেন্ড ম্যানেজার ছিল। আমি ভকেশনালের প্রথম ব্যাচের ছাত্রী ছিলাম। বাংলাদেশে ভকেশনাল আপনার 97 সালে আর কি চালু হয়। আমি ভকেশনালে ক্লাস 8 যখন পরীক্ষা দেব তখনই আমার টেলারিং কোর্সে আমার আম্মা ভর্তি করে দিয়েছিল। আমি সবসময় আমার বলতাম যে আমি মানুষের বাড়িতে কাজ করে খাবো, তো বাড়িতে থাকবো না। প্রায় বাড়ি থেকে বের হয়ে চলে যাইতাম। যাই আমাদের ওখানে বিরামপুর একটা শহর আছে, শহরে আর কি মানুষের বাড়িতে আমি এমনি হোটেলে যাই, বসে বলতাম যে আমার যদি কেউ কাজ করে নেন আমি কাজ করে খাবো। এভাবে 3 দিন 4 দিন 5 দিনও মানুষের বাড়িতে কাজও করছি। মরিচ বাটা থেকে শুরু করে যা লাগে মশলা বাটা এভাবে কাজ করেও খাইছি। তো আমার আব্বা আবার খোঁজ পায় যায়, নিয়ে আসছে মারধর করে ওখান থেকে, তুই লেখাপড়া করবি, তুই মানুষের বাড়িতে কাজ করবি কেন। ওকে। পরে এভাবে চলে গেছি। যাওয়ার পরে ক্লাস 8 পাশ করি, যখন ক্লাস 8-এ পড়াকালীনই ওই গ্রাম বিকাশের সংস্থার খবর পাইলাম যে আমি স্কুল বাদ দিয়ে এটা ভোকেশনালে, ওখানে টেলারিং শুধু কাজ চলতো আগের বেসে। তো 96 আমি ওখানে ভর্তি হলাম, টেলারিং কাজ শিখলাম 1 বছরের কোর্সে। আলহামদুলিল্লাহ কাজ শিখে আপনি তখন গেছিলাম। কোন ক্লাসে পড়েন? আমি তখন ক্লাস 8-এ পড়ি। ক্লাস 8 এ পড়েন। ওকে। 8-এ পরীক্ষা দিলাম না, 8-এ পরীক্ষা না দিয়ে ওখানে আমার আম্মা ভর্তি করে দিয়ে আর কি আমাকে কাজ শিখালো। আমি খুব আগ্রহী ছিলাম কাজ শিখার জন্য। পরে ওখানে ভর্তি করে কাজ শিখালো। কাজ শিখার পাশাপাশি এদিকে আমি হাট করি, বাজার করি। হাট বাজার করে যতক্ষণে নিয়ে আসি ততক্ষণে কিন্তু আমার ভাইদেরকে খাওয়ানো হয়। আমি গাছে উঠে আম পাড়ি এবং মুরগির ডিম বিক্রি করে, গরুর দুধ বিক্রি করে ভাই বোনদের জন্য বাজার করে নিয়ে আসতাম সেই সময়টা তো। এবং আমার নানার বাড়িতে যাইতাম, নানার বাড়ি থেকে মাথায় করে চাল ডাল 1 মণ অথবা 25 কেজি ওজনের জিনিস আমি মাথাত করে নিয়ে আসতাম। আনতে আনতে রাস্তার মাথায় বা গ্রামের যে কোনো একটা আইল পার হতে পারতাম না, ফালাই দিয়ে বোঝা নিয়ে বসে থাকতাম। আবার কতক্ষণে কেউ আসলে বলতাম আমার একটু এটা উঠাই দেন। এইভাবে আমাদের ক্ষেত জমি থাকতেও এত কষ্ট করে নানির বাড়ি থেকে চাল ডয়ে আনে আমার ভাই বোনদেরকে খাওয়ায় মানুষ করতে হয়েছে বা দিতে হয়েছে অভাব অনটনের কারণে। তারপরেও কাজ শিখলাম। কাজ শিখার পরে ওখানেই আবার আমার স্যারেরা বললো যে তোর মাথার ব্রেন অনেক ভালো, তো এবার নতুন একটা কোর্স আসতেছে, এটা হচ্ছে ভোকেশনাল লেখাপড়া করলে ভালো চাকরি হবে। এবং এখানে ইন্টার পাস মেয়েরাও আসে ভর্তি হয়, ম্যাট্রিক পাস করলে এখান থেকে অনেক ভালো একটা পজিশনে যাইতে পারবা। আমার আম্মাকে যাই বললাম যে আম্মা স্যারেরা তো এরকম করে বলছে যে এখানে ভোকেশনালে ভর্তি হলে নাকি সার্টিফিকেটের অনেক মূল্য। তো আম্মু বলতেছে যে ঠিক আছে, তুমি তো এইটা পরীক্ষা দিলা না। আমি আবার স্যারদের কাছে গেলাম এইটা সার্টিফিকেট নিতে, আমার সার্টিফিকেট দিল না, যার কারণে আমার আপার নামে সার্টিফিকেট উঠাই দিল, মাজেদা নামে। ওই আমার আপার নামে সার্টিফিকেট নিয়ে এসে আবার ভর্তি হলাম সেখানে। তো আমি স্যারদের সাথে পরামর্শ করলাম যে এটা যে আমার আপার নামে সমস্যা হবে না, বলছে না কোনো সমস্যা হবে না, তুমি করো। তো ওখানে লেখাপড়া করতে থাকলাম। লেখাপড়া করতে করতে আমাদের গ্রামে একটা সংস্থা নিয়ে আসলাম, গ্রাম বিকাশ কেন্দ্র। ওই গ্রাম বিকাশ কেন্দ্রের যিনি সেকেন্ড অফিসার ছিল উনি আবার জীবন বীমাতে যায় চাকরি নিল। তা আমি গ্রামে একটা সমিতি বানালাম, 5 টাকা করে সবাই সঞ্চয় দিত 7 দিনে, এবং যারা 3 মাস সঞ্চয় চালাবে ঠিক মতো তাদেরকে একটা করে ঋণ দেওয়া হবে আর কি এনজিও থেকে, তাদের গ্রামের উন্নয়নের জন্য। তো এটা ভর্তি হয়ে অনেকে টাকা উঠাইলো, আর আমি উঠাইলাম না। আমি লেখাপড়া এদিকে চালাচ্ছি, 7 দিন পর সঞ্চয় আমার নামে একটা জমা দিচ্ছি। এভাবে দিতে দিতে উনি বললো কি যে তুমি মোটামুটি মাথার ব্রেন আছে, তুমি কি চাকরি করবা? আমি জীবন বীমাতে জয়েন করতেছি বিকাশ থেকে বের হয়ে। তো আমি বললাম যে ঠিক আছে, চাকরি যদি করতে পারি আলহামদুলিল্লাহ, আমি চাকরি করতে চাই, কিছু একটা করতে চাই এই ফ্যামিলিটার থেকে বের হয়। তখন বললো কি যে তোমাকে ইন্টারভিউ দিতে যেতে হবে জীবন বীমা ভবন রংপুরে। তো আমি আমার আম্মাকে না বলেই চলে গেছিলাম, বললে তো যাইতে দিবে না আমি জানি। আমার ব্রেনে কাজ করতেছিল যে আমি একটা চাকরি হলে এসে সুসংবাদ দেবো যে আমার চাকরি হয়েছে। তো আমি ইন্টারভিউ দিতে চলে গেছিলাম, এবং যার সাথে চলে গেছিলাম উনি হয়তো বা আমাকে লাইক করতো। আমার কাছে এগুলো বলছিল যে ও লেখাপড়া যত করতে চাইছি আপনারা করান, আমি লেখাপড়া করাবো, বা আমি হয়তো একসময় বিয়ে শাদী করবো। এটা আমাকে বলে নাই, আমার আম্মারে বলতেছিল হয়তো। তো আমারে বলছে তুমি যদি চাকরি করো আমি তোমার একটা চাকরি দেবো সেখানে, এবং ওখান থেকে তুমি রংপুর টেকনিক্যাল কলেজে লেখাপড়া করতে পারবা এখানে এসএসসি পরীক্ষা দেওয়ার পরে।
তো আমি গেলাম ইন্টারভিউ দিতে ওনার খালাতো বোনের বাসায়। আমার রাখে ইন্টারভিউ দেওয়ালো, পরীক্ষা দেওয়ালো। পরীক্ষা দিয়ে আমি ওখান থেকে মানে পাস হয়েছি, রেজাল্ট ভালো দিছে যে এখান থেকে তুমি চাকরি করতে পারবা, তোমার মাঠকর্মী হিসেবে তোমার চাকরি দেওয়া হবে। স্যালারি হয়তো প্রথম অবস্থায় 3,000 আসবে, তুমি যদি ভালো কাস্টমার জোগাড় করতে পারো মানে বেনিফিট বাড়তে থাকবে তোমার। প্রিয়, আমরা ফিরে যাচ্ছি আমাদের অতিথির গল্পে। জি, এভাবে ওখান থেকে চলে আসলাম। 3 দিন পরে বাড়িতে আসলাম। আমি বাড়িতে আমার আম্মা ঢুকতে দিবে না। কেন ঢুকতে দেবে না? মানে আমি কেন গেলাম না বলে কেন গেলাম, হয়তো খারাপ কিছু করতে চলে গেছি। আচ্ছা আচ্ছা, এমন তখন কি মার, আপনি ক্লাস 8 আমি ক্লাস 8 এর শেষের দিকে আর কি শেষের এটা। দিকে? আচ্ছা, এমন মারছে আমার, অনেক মারছে আমার মা ওই সময়টাতে। এমন মারছে যে আমি উঠতে পারতেছি না বিছানা থেকে। এরকম আমার আব্বা এবং আম্মা দুজনে মিলেই মারছে যে তুই গেলি কেন, আমার আর স্কুল বন্ধ, লেখাপড়া বন্ধ, কিচ্ছু করতেই দিবে না। আমি এত অনুরোধ করে বলতেছি যে না মা, আমি চাকরি করব, আমি কিছু একটা করতে চাই, নিজের জন্য নিজের পায়ে দাঁড়াতে চাই। তখন কিন্তু সুযোগও ছিল অল্প লেখাপড়াতে, কিন্তু তারা করতে দেয়নি। ওখান থেকে আমি যখন 15 দিন বসে থাকলাম, স্কুল থেকে আমাদের স্কুলের দপ্তরিকে পাঠানো হলো যে কেন স্কুলে আসতেছে না ভালো ছাত্রী। আর ওখানে মাত্র 33 জন ছাত্রছাত্রী ছিলাম, 20 জন মেয়ে এবং 13 জন ছেলে, এটা বাছাই করা। ওখানে পরীক্ষা দিয়ে নিতে হয়েছে। পরে স্যারেরা যখন লোক পাঠালো তখন বললো যে হ্যাঁ লেখাপড়া করতে পারবে, এখানে শর্ত আছে, ও কোথাও যাইতে পারবে না, কিচ্ছু না। তখন স্যারেরা আমার বললো যে না, ও তো ভালো মেয়ে, অনেক ছোট্ট মেয়ে, আমার মতো ছোট কেউ ছিল না ওখানে। অনেক ইন্টার পাসের মেয়েরা ছিল এবং বিবাহিত মহিলারা ভর্তি হয়েছিল ওখানে, ম্যাট্রিক পাস করার পর আবার কিছু 8 পাস করার পর ভর্তি হয়েছিল। পরে সবাই স্যারেরা বললো না, ও অনেক ভালো মেয়ে, ও হয়তো বুঝতে পারে নাই এটা কেন গেছে, কিসের জন্য গেছে চাকরি নিতে, এটা আমরা শুনবো। পরে আবার রানিং হলো ক্লাস, আমি ক্লাস করা শুরু করে দিলাম। এখানে ক্লাস করতে 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 আবার মানে আমার ফ্যামিলি থেকে সবসময় চাপ আসতেছে, ফ্যামিলি থেকেই লেখাপড়া করা এবং বালতিতে করে বা কলসিতে করে পানি নিয়ে মরিচের খেতে দেওয়া, এভাবে লেখাপড়া করে কুলে উঠতে পারি না। আবার আমার আব্বা অনেক মারধর করে, আমার আম্মারে অনেক মারধর করে সবসময়। হয়তো ওই জমি বিক্রি করে টাকা নষ্ট করে, এগুলা নিয়ে আমার আব্বার সাথে আমার আম্মার সবসময়টা লেগেই আছে। ফ্যামিলিতে সবসময় যদি প্রত্যেকটা দিন খেট 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 অশান্তি, আমার আম্মারে সবসময় আব্বা মারতেছে বা আমার আব্বা তাস খেলতে যাইতেছে, আমার আব্বা মানে কথাই শুনতেছে না, ফ্যামিলিতে কোনো কাজ কাম করতেছে না, এভাবে আম্মার সাথে লেগেই আছে। মন মেজাজ সবসময় ভালো থাকতো না ভাইয়া। তখন বলতাম যে যদি আল্লাহ নিজে একটা কোনো কিছু করতে পারতাম, তাও তো মানে এখান থেকে একটু সরে যাইতে পারতেছি না। নিজের বাপ যেহেতু কিছু বলতে যে কেন এরকম করতেছো, বা আম্মার সাথেও বলতে পারি না। আমার আম্মা অসুস্থ হয়ে থেকে দেখতে পারি সারা রাত আম্মার সেবা করতে করতে কাটে যায়। সকালবেলা উঠে রান্না করে রেখে স্কুলে যাই, আর গরু ছাগল বাঁধে রেখে স্কুলে যাই। স্কুল থেকে আসে আবার সেই গরু ছাগল মাঠ থেকে এনে পানি খাওয়ায়। আবার আম্মা দেখা গেছে অসুস্থ হয়ে আছে, আবার এই আকন্দের পাতা, এই পাতাটি নিয়ে এসে বালু নিয়ে এসে গরম করে আবার আম্মার সেক দিতে হয়, মলম দিয়ে ডলা দিতে হয়, আবার মারের কারণে আবার মানে প্রায় নিত্যদিন এটি। গরু ছাগল নিয়ে এসে সেই গরু ছাগল বাঁধতে হয়, উঠাইতে হয়। আর তখন তো ছেলে মানুষের মন, একটু খেলাধুলার দিকে যাইতাম, খেলাধুলা করলে হয়তো গরু ছাগল কারো খেতে গেছে, ধরে খোয়াড়ে দিছে। আমার আব্বা যদি শুনছে যে খোয়াড়ে দিল, আমি ঘুমায় গেছি হয়তো বা ঘুমার ভান করে রয়েছি, খোয়াড়ে যদি গরু ছাগল দেয়, এই সময় কিন্তু নিজের মনটাই খারাপ থাকে যে গরুটা আমি চড়াইতে নিয়ে গেলাম বা ছাগলটা চড়াইতে নিয়ে গেলাম, খোয়াড়ে দিল, ঘুম আসে না। আমার আব্বা যতক্ষণ বাসায় না আসে আমি কিন্তু চুপ করে চোখ বুঝে শুয়ে থাকি। আমার আব্বা ঘুমের তালে আসে বাতা দিয়ে ইচ্ছা মতো গাড়ি শুরু করে দেয় যে গরু ছাগল ছাড়াইতে কই গেছিলা, কেন নিয়ে গেল খোয়াড়ে। আব্বার পাও ধরে, আব্বা আর মায়েরও না, এভাবে মার দিও না, আমরাই তো সবসময় দেখি সংসার, তুমি আর কতটা গুরুত্ব দেও। খুবই দুঃখজনক। এভাবে আরো বেশি মারধর করে। আমাদের ঘর ছিল না থাকার, একটা ঘর, বাবা মা থাকে বুঝে নিত। তখনও তো সেরকম বয়স হয়েছিল না, একটু বুঝার মতন বয়স হয়েছিল আর কি, ক্লাস 8 এর শেষের দিকে, তো 8, 9 এরকম টাইমটা একটু বুঝার মতো সব বয়স হয়েছিল আর কি। থাকার মতন জায়গা ছিল না, আমার আব্বা ঘর করতেও না। ছোটবেলা থেকেই এক ঘরেই থাকতাম। আবার আমার দাদি ছিল, দাদি কোনোদিন আমাদেরকে নিত না এক ঘরে, বলতো যে প্রসাব করবো। যার কারণে আমার দাদি যখন মারা যায় আমরা তখন ছোটই ছিলাম, ওই পরের থেকে দাদি মারা যাওয়ার পরে ওই একটা ঘরই
আমাদের ঘর যেটা ছিল এটা অরিজিনাল ঘরটা পড়ে গেল। এমনও দিন আছে ভাত খেয়ে ঘরটা ঝাড় দিয়ে হয়তো ভাতের আটাটা একটু দেয়ালের দিকে ঠেলে দিয়ে থুয়ে দিত আম্মা, ওইখানে বিছনা করে ঘুমায় থাকতাম। মাথায় তেল তুল দিলে পিঁপড়া আসে, কান মাথা মানে পুরা মাথা একবারে পিঁপড়া যেমন ঘর বাঁধে এরকম ঘর বাঁধার মতো ঘুমে তেল উঠে সিলাসিলি করতাম, কান মাথা ডলাডলি করতাম। আব্বা উঠে একবারও দেখতো না, হয়তো আম্মা উঠতো মাঝে মাঝে, আর মাঝে মাঝে বলতো যে ঝাড়া দেও মাথাটা ঝাড়া দেও, কিন্তু একবারে ঘর বাঁধার মতো পিঁপড়া, বড় বড় দাঁতলা লাল পিঁপড়া গুলা কানের মধ্যে কামড় দিয়ে। এরপর পরে এত কষ্ট করে থাকতে থাকতে আল্লাহর কি হুকুমের পরে 95 বন্যাতে আমার ঘরটার সব ভেঙে গেছিল। তখন আমি স্কুল থেকে আসে বালি প্লেটে করে পুকুর থেকে পানি উঠে হতাম বা কাদা উঠাতাম ডুব দিয়ে দিয়ে, উঠে এই কাদাটি 5 দিন 7 দিন শুকায় আবার ওই কাদা মাথায় করে টোয়ে নিয়ে এসে আমার কইছি, আম্মা তুমি বাদ দাও, আমি মাটি উঠে দিয়ে এইভাবে ঘর করবো, আমরা ঘর না হলে থাকতে পারবো না। তাল পাতার বেড়া করে থাকে, পরে ওই ঘর দিয়ে আমরা নিজেরাই ঘর তৈরি করলাম, আম্মা আর আমি। জি। বিশেষ করে আম্মা আর আমি পরিশ্রম করে ঘর দুটা তৈরি করলাম, মাটির ঘর। এবং গ্রামীণ ব্যাংকের থেকে কিস্তি উঠায় আম্মা ঘরে টিন দিল, দিয়ে মোটামুটি আর কি একটু সচ্ছলের দিকে তখনকার থেকে হালকা নিজেরা আম্মা আমি এই কিস্তি উঠায়া গরু ছাগল পালে, এভাবে ক্ষেত খামার নিজেরা একটু করে চালাইতে পারতেছি টুকটাক করে। ঠিক এরকম অবস্থায় আমার স্মরণ আছে যে আমি যখন ক্লাস 9-এর প্রথম দিকে, তখন মানে গ্রামের টিভি ছিল সাদা কালো টিভি, আমার এক মামার বাড়িতে, গ্রামে হয়তো আর এক ভাইয়ের বাড়িতে। তো রাত্রে সবাই যাইতো, আমরা মাঝে মাঝে লেখাপড়া শেষ করে আবার টিভিও দেখতে যাইতাম। তো একদিন রাত্রে আমি টিভি দেখতে গেছি আমার মামার বাড়িতে, আমার অনেক খারাপ লাগতেছে, আম্মারে বলতেছি, আম্মা আমার জানি শরীরটা অনেক খারাপ লাগতেছে, তো তোমরা নাটক শেষ করে আসো। তখন ছোট ছোট ডেউ নাটক হইতো, বলছে যে তোমরা পরে আসো একটু, আমি আগে যাই। তো নাটক শেষ হয় নাই, আমি চলে আসছি। আমি আসলে আম্মা পিছে পিছে আমার আম্মা ওরা চলে আসছে, আর আমি যে চলে আসছি আমার মামাতো ভাই কোন ফাঁক দিয়ে চলে আসছে ঘরে আমি জানি না। আমি সোজা আমাদের বাড়িতে ঢুকে আগে আমার মানে কারেন্টের সুইচ অফ না করে ঘরের দরজাটা শুধু খুলে দিছি, তালাটা খুলে বাইরের দরজা খুলে রেখে আসছে। আম্মা তো পিছে আসবেই 10 মিনিট পরে। আমি বাইরের দরজা খুলে রেখে চলে আসে, তালাটা খুলে আমি কলপাড়ে গেছি যে প্রস্রাব করে হাত মুখ ধুয়ে আসি, ধুয়ে ঘুমাবো। আমি কলপাড়ে গেছি, কলপাড় থেকে ঘরে আসে ঢুকা মাত্র আমার মামাতো ভাই আমার জড়ায় ধরছে। যখন ও আমারে জড়ায় ধরছে আমি চিনতে পারি নাই কি, আমি চিৎকার যে জোরে দেবো এরকম পারি না, তার কারণে এটা গ্রাম মান সম্মান যাবে। আমি বলতেছি যে কে তুই সর, আমার কাছ থেকে সরে যা। ওর সাথে শক্তি দিতে পারতেছি না, তবে মানে এত জোরাজোরি করতেছে, খামসাখামি করতেছে। আমি ওরা ধাক্কা দিয়ে চৌকির উপরে, আমাদের ঘরে চৌকি ছিল, চৌকিতে ফালাই দিতেছি, ও আবার উল্টা আমারে ধাক্কা ফালাই দিতেছে। এভাবে কুস্তা কুস্তে অনেকক্ষণ আমি প্লিজ হাত পাও ধরতেছি, অনুরোধ করতেছি, ভাই তুই কে, তুই সর। পরে ওর কণ্ঠটা বুঝতে পারছি আমি যে ও আমার মামাতো ভাই। তো আমি ওরা বলতেছি, তুই আমার এখানে কেন আসছিস ভাই, তুই সর ভাই। যখন শুনে না তখন অনেক খারাপ ভাষা, গ্রামের খারাপ ভাষা তো জানেনি কি কি খারাপ ভাষা করে বলতে হয়, একবার এইভাবে বলতেছি, এরপরও শুনে না। তার মধ্যে আল্লাহর হুকুম আমার আব্বা আম্মা চলে আসছে। আমি ঘাইমা ভাই, একবারে জ্বর জ্বর করে আমার শরীর দিয়ে ঘাম পড়তেছে। আমার আব্বা আম্মা আসে বাড়িতে ঢুকছে, ঢোকার পরে ওর সাথে সাথে চৌকির নিচে ঢুকে গেছে। ও যখন চৌকির নিচে ঢুকে গেছে, আমার আম্মা আসে সোজা ঘরে ঢুকছে, আমার আব্বা আসে বাইরে খিল লাগাই দিয়ে টেবিল পড়ে গেছে। তো আমার আব্বা যখন টেবিল পড়ে গেছে তখন ওই আমার আম্মা ঘরের দরজার পাশে দাঁড়িয়ে আছে, আর আমি কাঁপতেছি, আমার যে আম্মা ডাকতেছে ঘরে, বাতি দিস নিকা, বাতি দিস নিকা। আমি ভাই আমার কণ্ঠ বের হইতেছে না যে আমি কথা বলবো, এরকম মানে এতটা আতঙ্ক হয়ে গেছি। এবং ভয় তো এক আছে, আবার ওর সাথে অনেকক্ষণ ধরে যুদ্ধ করতেছি, প্রায় 15-20 মিনিটের বেশি। আমার আম্মা সুইচ যখনই সুইচটা দিছে, আর ওই দরজা একবারে মানে দরজা সোজা চৌকি নিচ দিয়ে এই মাথাতে ঢুকে এই মাথাতে বার হয়ে দৌড় দিছে। ও যখন বাহিরে দৌড় দিছে, আমার আব্বা প্রসাব করা বাদ দিয়ে মনে হয় কে কে করে দৌড়াতে দৌড়াতে ও চলেই গেছে। সোজা আসে আমার কয়েকটা ইচ্ছা মতো চড় গালে মুখে দিয়ে ওই অবস্থায় আমার আব্বা আম্মা দুইজনে আমার মারে সেন্সলেস বানায় ফেলাইছে। আমি সেন্সলেস অবস্থায়, সেন্সলেস থেকে উঠার পরে আমার বারবার জিজ্ঞাসা করে যে ওই কেন আসছিল আর কি হয়েছে। তারা মনে করে যে আমার সাথে দুর্ঘটনা, আজও তারা বিশ্বাস করে না যে কিছু হয় নাই। আমি এত আল্লাহর কসম, আমার মায়ের কসম দিয়ে বলি যে আমার সাথে কোনো কিছু হয়নি মা, আমি কোনো কিছু করতে দেইনি। আর যদি হইতো এটা জোরপূর্বক কিছু হইতো,
আমার আম্মা বিশ্বাস করে না, তুই মিথ্যা কথা বলে হয়তো ওর সাথে পরামর্শ করে তোরা আইছিস, সেটা এইভাবে যে আমরা ওখানে আছি, তোরা পরামর্শ করে এখানে আইছিস। আল্লাহর কসম ভাই, আমার সাথে ওর সাথে কোনোদিন এই ধরনের কথা বা ও কখনো আমার এই কথাটা বলেও নাই। ও আমার থেকে বয়সে ছোট ছিল, আর ও এরকম কিছু করবে আমিও কখনো পরিকল্পনা করিনি। তারপরে কি হলো? আমার আম্মার এটা বিশ্বাস করা উচিত ছিল, কিন্তু বিশ্বাস করেনি। বলছে যে অ্যাক্সিডেন্ট একটা কিছু হয়েছে। তখন থেকে ওই ছেলের সাথেও আমি কথা বলি না। আমার সাথে সাথে আমার আম্মা বের হয়ে আমার মামির কাছে গেছে, যাই মামির সাথে কি বলে চলে আসছে জানি না। তারপরে তখন আমার দিকটা আরো অন্যদিকে চলে যাচ্ছে যে আমি কিভাবে এই ফ্যামিলি থেকে বের হতে যেতে পারবো। মানে সব সময় এমন এক খারাপ ভাষা ইউজ করতো আমার আম্মা, আরো বেশি। ওই সময়টা তো একটা ইয়ং মা সব থেকে ভালো বন্ধু হওয়া দরকার সন্তানের। সেই সময়টা মা সব থেকে ভালো বন্ধু হওয়ার দরকার, কিন্তু আমার মা ছোটবেলাতে যা করছে করছে, কিন্তু ওই সময়টা এসে একটু অন্তত নর্মাল হওয়া প্রয়োজন ছিল। এমনিতে রাত্রের দিনে হাট বাজার করাইতো, লাকড়ি ঘড়ি কুড়াইতো। এই বয়সে যায় লাকড়ি কুড়ায়, কুষারের ক্ষেত থেকে, মানুষের কুষারের ক্ষেত থেকে ঘড়ি বোঝায় বোঝায় ওই সময়টা তো কুড়ায় নিয়ে এসে দিছি। এরকম অবস্থায় কিন্তু গ্রামের ছেলেদের কাছে অনেক লাঞ্ছিত হইতে হয়। সেগুলো তো মায়ের কাছে বলার মতো সুযোগ ছিলই না, কখনো বলতে পারিনি যে অমুক ছেলে আমার এই কথাটা বলছে, অমুক ছেলের সাথে হয়তো বা অমুক ছেলে আমার সাথে জোর করে শরীরে হাত দিচ্ছে, এটাও বলতে পারিনি। মা যদি সব থেকে ভালো বন্ধু হয়, মায়ের কাছে কিন্তু এই কথাগুলো বলা যায়। তারপরের থেকে আমি ওখান থেকে মনে করেন যে এতটা রং হয়ে গেলাম বাবা মার চোখে, যে মনে হয় আমরা দুজনই কোনো বুদ্ধি করে এটা করছি। আমার আম্মারে খাইতে নিতে আমি যখন মানে মুডটা ভালো থাকতো, ইয়ার্কি ফাজলামো করতে, হাসতো, আমি আম্মারে বলতাম যে আম্মা আসলে আমার সাথে কোনো কিছু হয়নি। ওই কথাটা বললে আমার আম্মা জানি কালো হয়ে যেত, তার মুখটা অন্ধকার করে ফেলতো। আমার আপা, বড় আপা আমার জুতা দিয়ে পিটাইতো প্রায় সময় ওই কথাটা উঠাইলে, যে আমি চাইতেছি তাদের কাছে সলিড হতে যে আমি আসলে কিছু করিনি। প্রিয় শ্রোতা, আমরা ফিরে যাচ্ছি আমাদের অতিথির গল্পে। জি, যখন না পারছি তখন মানে আমি আমার ক্লাসমেট ছিল স্বামী একটা নাম, বান্ধবীর সাথে মোটামুটি শেয়ার করতাম যে ফ্যামিলি থেকে মেয়েরা যদি লাঞ্ছিত হয় তারা কোথায় যায় দাঁড়াই বল। রাইট। ও যখন বলতো ওর বাবা মা এটা দেয় সেটা দেয় বা তাদেরকে এত সাপোর্ট করে, তখন নিজের মনটা যেন ভরে উঠতো শুনে যে ওর বাবা দিনমজুরি কাজ করে এবং সুন্দর একটা বাড়ির উঠান। বলতেছে আমরা এত পদ্মার ভিতরে থাকি যে আমাদের বাড়ির উঠানের বাইরে যেটা খোলা থাকে, এই খোলাটা পর্যন্ত মাটির প্রাচীর দিয়ে ঘেরানো। আমার আব্বা নিজে পরিশ্রম করে এটা করছে। তো তখন নিজেকে মানে কেমন জানি অনেক ছোট মনে হইতো যে এত আমার দাদা এত সম্পদ রেখে গেছে এবং আমার আব্বাকে যতটুকু সাধ্য লেখাপড়াও করাইছে, আমার দাদা মারা যাওয়ার পরও লেখাপড়া করছে। তো তাতে লাভটা কি, কি হলো? আর ওরা রাজমিস্ত্রি কাজ করে বা কাঠমিস্ত্রি কাজ করে এত সুন্দর করে এই মেয়েগুলোকে মানুষ করছে। আমার আম্মার সাথে করে নিয়ে তাদের বাসায় নিয়েও গেছি ঢাকা। তারা বিরামপুরে রুম ভাড়া নিয়ে থাকতো। মাঝে মাঝে আমি মাঝে মাঝে মানে মন চাইতো না বাড়ি যাইতাম, আজকে বাড়িতে গেলে না জানি কি দুর্দশা আছে। প্রায় প্রায় স্বামীর সাথেই থাকতাম, স্বামীদের বাসায় ঘুমাইতাম বা ওখানেই খাওয়া দাওয়া করে স্কুল করতাম। আচ্ছা। তো এভাবে করতে করতে একদিন জানি না সেরকম বয়সে হয়তো অনেক ছেলেরাই চয়েস করছে, ছেলেরা অনেক ডিস্টার্ব করতো। আমি এটা আমার কাছে যাই বলতাম যে আম্মা আজকে এই ছেলেটা অমুক কথা বলছে, অমুক ছেলেটা অমুক কথা বলছে। মাঝে মাঝে আমি ছেলেদের উপর রাগ করতাম বা জুতা দিয়ে পিটাম, ওই ধরনের কথা বলতাম। তো ছেলেরা চটে গিয়ে আবার আমাদের বাড়ির গ্রামের লোকের কাছেও বলতো এটা কার মেয়ে এত সাহস। মোটামুটি সাহস ছিল ভাইয়া ছোটবেলা থেকেই আমার। তো আমার আম্মা বলতো যে তুই মেয়ে মানুষের ছেলেদের সাথে এরকম করে কথা বলিস কেন? তো আমি কি করব, তারা রং কথা বলে আমার পিছে পিছে, আমি কি আর কোনো মেয়ে পাই না খালি তোর সাথে এরকম করে সবাই? যদি কোনো কথাই শেয়ার করতে যাইতাম ওই আগের অতীতটা আম্মা টেনে আনতো, মানে ঘুরে ফিরে ওই একটা জায়গায় এসে ওই জায়গাটা এসে দাঁড়াইতো। যে কোনো কথার দিক দিয়ে আর কি ওটাই ঘুরে ফিরে। তো ওই যে বললাম যে ক্লাস 10-এ যখন আমার বিবাহিত মহিলারা মিলে একসাথে লেখাপড়া করতে থাকলাম, তো একদিন স্কুলে গেছি, আমার আম্মা বলতেছে আমার শরীরটা প্রচুর ব্যথা করতেছে, পারলে একটু হসপিটাল থেকে সরকারি ট্যাবলেট আর কি আনে দেওয়ার জন্য। ওষুধ কেনার মতন টাকা তখন ছিল না। আচ্ছা। বলতেছে যে পারলে হসপিটাল থেকে আমার একটু ওষুধ এনে দিস। তা আমি বললাম যে ঠিক আছে আমি যাব। গেছি স্কুলে, এমন বৃষ্টি আসছে, অনেক বৃষ্টি। আর আমি সকালবেলা বাসাতে বের হয়েছি, পরেতেই হালকা হালকা বৃষ্টি হইতেছিল। আর আমি যখন বাসাতে বের হয়েছি তখন পাশের গ্রামে আমাদের বাড়ি পার হয়ে মানে নদী পার হয়ে যাওয়া লাগে স্কুলে। তো আমি যখন নৌকা পার হয়ে গেছি তখন একটা ছেলে, ওই আমি আমার হাতে ছাতা আছে এবং ওই গ্রামের ছেলেটা, আমি এখন নাম বলতেছি, ছেলেটার নাম আলম ছিল, কিন্তু তখন আমি জানতাম না। ছেলেটা আমার সামনে এসে দাঁড়িয়ে বলতেছে যে মোটামুটি হ্যান্ডসাম ছেলেটা ছিল, আসে বলতেছে আপু আপনার বাড়ি কোন জায়গা?
তো আমি বললাম যে অমুক গ্রামে। আপনার আব্বার নাম কি, আপনার নাম কি? আমি একটু রাগ হলাম যে একটু এমনি বৃষ্টি পড়তেছে আর আপনি এত কিছু জিজ্ঞাসা করার দরকারটা কি? আপনার গ্রামে আমার খালার বাড়ি অমুক, আমার খালা লাগে যাই জিগায়। এভাবে বলে আমি তার সাথে আর কোনো কথা বলিনি। ছেলেটা আমার পিছিয়ে পিছিয়ে হাঁটতেছে, সামনে যাই রিক্সা পাইছি। তো রিক্সায় উঠছে, ছেলেটা বলতেছে আমি উঠবো, এক রিক্সায় গেলে সমস্যা কি? আমি কই না, আপনি রিক্সায় যাইতে পারবেন না। বলতেই আমার আব্বার বন্ধু যে ক্লোজ সবসময় রানিং মেম্বারই করে, আমার আব্বা ওনার হয়ে কাজ করে। উনি আর কি মূর্খ মানুষ ছিল, তবে মেম্বার, ওনার কাজগুলো আমার আব্বা করে দিত। তো উনি যাই দেখতেছে ছেলেটা আমার সাথে কথা বলতেছে আর কি, রিক্সায় উঠবে এরকম কিছু কথা। তো আমি ওই ছেলেটারে ডাইরেক্ট বলে দিলাম যে না, আপনি কেন রিক্সায় উঠবেন? তো চাচা আসতে আমি বলছি চাচা আপনি উঠবেন নাকি, আসেন। আমার আব্বা যেহেতু বন্ধু আর সবসময় আমাদের বাড়িতে উঠা বসে, আমি ওনার মেয়ের মতো। বললাম চাচা আসেন, উঠেন, বসেন। তো চাচা আসে উঠলো আমার রিক্সায়, বসে চাচার সাথে আমি গেলাম স্কুলে। চলে স্কুলে যাই, সেদিন ক্লাস হলো না। তখন মানে সিনেমা হলে ছবি লাগাইছে আসামি বধূ। তো সব মহিলারা, বিবাহিত মহিলারা কি, যে টিচার ছিল টেইলারিং টিচার, উনি সবার সাথে ফাজলামো করতেছে, আজকে তো ক্লাস হবে না, তো তোমরা সবাই এক কাজ করো। মানে উনি জানি আমাদের সাথে বলতেছে তোমরা সবাই মিলে আসামি বধূ ছবি দেখে আসো, সিনেমা দেখতে যাও। তো যারা যারা বাড়ির পাশে বাড়ি ছিল, হিন্দু বৌদি যারা ছিল বা মুসলমানও ছিল, বলতেছে ঠিক আছে এটা তো একসাথে হলে ভালোই হয়, হালকা হালকা বৃষ্টিও আছে। আমারে পিচ্ছি বলে ডাকতো সবাই, বলতেছে পিচ্ছি তুই কি যাবি? তো কেমন জানি মনটা আনন্দ হয়ে উঠলো, ঠিক আছে সবার সাথে গেলে মনে হয় একটু ভালোই হয়। মনটা আরো বাড়ি থেকে মন খারাপ করে আসছে অনেক, সকালবেলায় ও হয়তো আব্বা আম্মা একটু রাগারাগি দেখে আসছি, মন খারাপ। আমি চলে গেছি তাদের সাথে। আমি কই আমার কাছে তো টাকা নাই বৌদি। বৌদি বলতেছে যে আমি তোর দাদার কাছে বলে টাকা নিয়ে এসছি, বাড়ির পাশে আর কি তার দোকান ছিল, এক পাইলট স্কুলের সামনে তার হাজবেন্ডের দোকান এবং তার বাড়ির সাথেই। ওনার শাশুড়িকে বলে ওনার বাচ্চাকে রাখে, বললো যে আমার এখান থেকে সবাই যখন যাচ্ছে আমরা সবাই মিলে যাবো একসাথে। উনি আমাকে টাকা দিল, নিয়ে গেল সিনেমা হলে। উনি টিকিট কেটে দিচ্ছে, টাকাও দেয় নেই, ওনাদের রিক্সায় করে নিয়ে গেছে। সিনেমা দেখছি আমরা। ওই সিনেমা দেখতে নাকি আমার যে আছে আমার সাথে রিক্সায় আসছে, উনি দেখছি। তো উনি আমার আব্বাকে ডাকে বলছে কি যে তোর মেয়ে অমুক গ্রামের অমুক ছেলের সাথে সিনেমা দেখতে আসছে। আচ্ছা, এখানে মানে একবারে সব জিনিসগুলো পরে প্রমাণ করে দিছে, কিন্তু আমার আব্বা না শুনে না জানে সোজা বাড়িতে গেছে, যায় দেখে আমিও স্কুল থেকে যাই ভাত খাইতে বসছি। আমার আম্মা আমার জন্য বসে আসছিল, ভাত খাই নাই। আমিও, আম্মা বলতেছে স্কুল থেকে আসতে আসতে এত দেরি হলো কেন? রাইট। আমি কথাটা মুখ দিয়ে বলবো যে সিনেমা হলে গিয়েছে, এই কথাটা বলার মতো সুযোগ পাইনি। আমার আব্বা বাড়িতে এসে ঢুকছে এবং উল্টা আমার আম্মা আবার প্রশ্ন করতেছে তোরে যে ওষুধ আনতে বলছিলাম তুই কি ওষুধ আনছিলি? তো আমার আব্বা একটা খারাপ ভাষা ইউজ করে ডাইরেক্ট মানে ফিরা, যে ফিরাতে আমরা বসে ভাত খাই, আমার আম্মা এক পিড়াতে বসে, আমি এক পিড়াতে বসছি, আর এক পিড়া তুলে আমার ঠাস করে মাথার উপরে বাড়ি দিছে। তো মাথাটা আমি হালাইছি, পরে এখানে বাড়ি, এখনো দাগ আছে, এখানে কাটার মানে ফাটে গেছে জায়গাটা। আমি তো সেন্সলেস হয়েছে কিনা ওই মুহূর্তে বলতে পারি না, তারপরে কি হয়েছে তা বলতে পারি না। আমার আম্মা নাকি আমার উপরে করছে, আমার আম্মারে অনেক মারধর করছে। আশেপাশে বাড়ির মানুষ জমা হয়েছে, কেন মারধর করছে, ডাইরেক্ট এই খারাপ ভাষা ইউজ করছে আমার আব্বা, যে এরকম অমুক ছেলের সাথে সিনেমা দেখতে গেছে। এভাবে যদি বাবাই বলে তাহলে কি একটা মেয়ের বিয়ে দিতে গেলে কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। আমার বড়াম্মারা বলতেছে যে আমরা তো বাড়ির পাশে থাকি, আমরা তো দেখি না একটা, আমি আমার আম্মার এত সংসারে হেল্প করার পরে যদি বড়াম্মারা বলে যে মা আমাদের একটু রুটি বানায় দিয়ে যা, অথবা রান্না করে দিয়ে যা, তরকারি কাটি দিয়ে যা, ঘর লেপে দিয়ে যা, আমি কিন্তু তাও করি। এর জন্য সবাই আমারে ভালোবাসে যে ও বাড়ির কাম করে করে আমাদেরও কাজ করে দেয়। তাদের মেয়েরা আর কি এতটা কাজ করে না, তাদেরকে বলে দেখ ও নিজের বাড়ির কাজ করে লক্ষ্মী মেয়ের মতো, আমরা বললেও কোনোদিন না করে না। তো তারা আসে এই কথাগুলো বলে যে ওর তো কোনো সময় আমরা এরকম দেখি না, ও শৃঙ্খল। তো ও এই ধরনের কাজ করছে, সেটা তুমি বাপ তুমি গোপনে এসে বলতে পারতা আস্তে আস্তে যেটা করা ঠিক না, তুমি এভাবে মারধর করলা কেন? এরপরে আমি লজ্জায় গলায় ফাঁস নিতে গেছি, ভোরবেলার দিকে জ্ঞান ফিরছে আর কি। আমি জ্ঞান ফিরে দেখি আমি শুয়ে আছি একা, আমি ওড়না পেছে আর কি গলায় ফাঁস নিতে গেছি। যে এভাবে ছোটবেলাতে তো অত্যাচারে মানুষ হইতেছি, আবার এখন উপযুক্ত হয়েছি, যদি ফ্যামিলিতে অত্যাচারিত হয় এভাবে কোন ভালো ঘরে বিয়ে হবে? আমাদের তো ভালো ঘরে বিয়ে হওয়ার কোনো সম্ভাবনাই নাই। যার কারণে আমি গলায় ফাঁস নিয়ে মরতে গেছি। আমার আব্বাই দেখছে, আবার কেমনে ঘুমেতেছে, এখন পাইছে আমি আর এক ঘরে থাকি, ঘরে মাঝখান দিয়ে দরজা, তো ওই দরজার মানে দরজা লাগানো ছিল না, দুইটা ঘর করছিলাম আম্মা আমি মিলে, কিন্তু দরজা ছিল না, টাকা পয়সা অভাবে বানাইতে পারিনি। তো ওই পাশের ঘরে আমি ছিলাম। আমার আব্বা দেখে আবার দৌড় দিয়ে ঘরে যায়, উন্নাটা ঘষে আবারও মারছে আমার, তখন অনেক মারলো। মারার পর আবার স্কুল লেখাপড়া বন্ধ। তো যখন 7 দিন স্কুলে না গেছি, এদিকে তো মানে 3 দিন পরে ওই ছেলের নাকি আব্বা দেখা পাইছে।
ওই ছেলের বাড়ি যে অমুক গ্রামে। আমাদের পাশের বাড়ির এক ছেলেই ওই ছেলের দেখা পায়, পরের দিনেই বলছে যে কি রে তুই নাকি মুর্শিদারে নিয়ে সিনেমা দেখতে গেছিস, তোর জন্য দেখ মেয়েটার মারে কি অবস্থা। কয় মুর্শিদাকে আমি তো চিনিই না। তখন ওইভাবে যখন বলছে আমি চিনি না, তুই চিনিস না অথচ তার এভাবে মারলো, তুই কি সিনেমা সত্যি সিনেমা দেখতে যাস নাই? কয় না আমি সিনেমা দেখতে যাই নাই। তো 3 দিনের দিন ছেলেটা নিজে আব্বার সাথে দেখা হয়, আব্বারে বলে বলতেছে যে চাচা আপনি বলে আমার জন্য আপনার মেয়ের তো দুর্নাম হবে, আমারও দুর্নাম হবে এলাকার। আপনি কি যাচাই করছিলেন যে কোথায় গেছিল আপনার মেয়ে, কেন গেছিল, কার সাথে গেছিল? আমার আব্বা বলে কথা বলে না, বলতেছে যে কোনো ঘটনা না, আপনার মেয়ে নদী পার হয় আমার আমি জিজ্ঞাসা করছি আপনার নাম কি, আপু নাম কি, বাবার নাম কি? তো আপনার মেয়ে আমার নামই বলেনি, আমি জান মুখে আপনার মেয়ের নাম মুর্শিদা। তখন আব্বা বাড়িতে এসে ভাত খাইতে বসে কাঁদতেছে আর কি, লজ্জায় নিজের মাথাটা উঁচু করে দেখাইতে পারতেছি না মেয়ের সামনে আমি এইভাবে মেয়েরে মারলাম। রাইট। এটা নিজের থেকে আর কি অনুতপ্ত হইলো আমার আব্বা। কিন্তু আমি লজ্জায় আমার আব্বার সামনে আসিও নেই। কয়েকদিন মনে হয় না খাইছিলাম, আমি বলতে পারি না কয়েকদিন না খাইছিলাম। না খাই থাকলেও কিন্তু মার কাছে হেল্প করছি, মার সাথে মানে মন ভার অবস্থায় চলতেছি, হেল্প করতেছি। আমার মামা ডাক্তার ছিল, পিছনে ব্যান্ডেজ একটু করে দিছিল, মানে রক্ত বেরিয়েছিল। এইভাবে যে ছেলে আমার সাথে ওই যে করলো না প্রথম, ওই ছেলের বাবাই ডাক্তার, মামা আমার। এভাবে আর কি 7 দিন যখন গেল তখন আবার স্যারেরা খোঁজ নিল যে এই মেয়েটা স্কুল অ্যাবসেন্ট করে না, তা আবার কেন অ্যাবসেন্ট করলো। তখন বাড়িতে আবার দপ্তরে আসলো, আম্মা বললো যে ওর লেখাপড়ার দরকার নেই, আমরা বিয়ে শাদী দিয়ে দিব, এভাবে হবে না। মানে আমার আব্বার উপর রাগ করে এটা বলতেছে যে কারো কাছে শোনা নাই কিছু নাই, নিজের মেয়ের দুর্নাম বার করে বসে থাকে, এভাবে আর করবো না, থাক। তখন আমি মানে স্কুলে যাবো না, একটা ডিসিশন নিয়েছি স্কুল আর করবোই না। এভাবে 2 দিন 4 দিন পর স্কুল বন্ধ করে দেয়, ইচ্ছা মতো কয়ে যাও, ওটা হবো না, এভাবে লেখাপড়া আমি করবো না। তো স্কুল থেকে স্যারেরা বললো যে তুমি মেট্রিক পরীক্ষাটা পর্যন্ত অন্তত পড়ো, তোমার ভালো হবে। তো আব্বারেও বুঝাইলো অনেক, আমারও বুঝাইলো। আমি আমার আব্বার সাথে তখন রাগ করে প্রায় অনেকদিন কথা বলিনি। স্কুলে যাওয়া শুরু করলাম, আবার স্কুলে যাইতেছি, ক্লাস 9 পরীক্ষা দিলাম, মানে এসএসসি পরীক্ষার মতোই গার্ড দিয়ে আমাদের পরীক্ষা হলো 9। আবার 10 উঠলাম। 9 আমার 12টা সাবজেক্ট নিয়ে লেটার নিয়ে পাশ করলাম মোটামুটি, মানে ভালো পজিশনে। স্যারেরা বললো যে ও অনেক কিছু করতে পারবে, যেহেতু এখনো বয়স অনেক কম আছে। আপনি আমার আব্বার এটাকে মিটিং করলো যে আপনি ওরে একটু হেল্প করেন, দেখবেন মেয়েটা অনেক উপরে উঠতে পারবে, অনেক কিছু করতে পারবে। কথা বলে তখন আমি 7200 টাকা ওখান থেকে একটা ইয়ে পেলাম আর কি, টাকা স্কুল থেকে ওটা দিত 260 টাকা করে মনে হয় বেতন হিসেবে, সেটা একবারে দিল। দিয়ে আমার আব্বা ডাকেই দিছে, দিয়ে হাতে দিয়ে বলছে যে এটা দিয়ে মাত্র 2500 টাকা লাগবে একটা সেলাই মেশিন কিনে দিতে, আপনি 2500 টাকা দিয়ে একটা সেলাই মেশিন মেয়েটারে কিনে দেন। তো আমার আব্বা সেলাই মেশিন কিনে দিল না, কিনে দেয়নি, কান্দাকাটি করছি অনেক, তারপরও দেয়নি। এরপরে থেকে বিয়ের প্রস্তাব খোঁজা শুরু করলো। মেন রহস্য হয়েছে বিয়ে দেওয়ার, আমার নানার বাড়ির সম্পদ পাবে আমার আব্বা। আচ্ছা, আমার যদি বিয়ে দিতে পারে তাহলে মামারা দিবে আর কি সম্পদটা, যেহেতু একটা মেয়ে উপযুক্ত হয়েছে, আমার আব্বা পরিশ্রম করে না। এই উসিলাই আর কি আমার বিয়ে ঠিক করা শুরু করলো। আজকে এখানে কালকে এখানে গরুর মতো দেখা শুরু করলো। আজকে এক জায়গার লোক আসে দেখে যায় 2000-2500 খরচ করে, আবার 3 দিন পরে আরেকখানের লোক আসে দেখে যায়, এভাবে খরচ করে স্কুল করতে দেয়। মানে আপনাকে দেখতে আসতো লোকজনে দেখতে আসতো 2 দিন 4 দিন পর। আমার কাছে খুব খারাপ লাগতো ভাইয়া এটা, যে আমি লেখাপড়া করবো, আমি রানিং একটা ছাত্রী, আমি আর কিছুদিন পরে মেট্রিক পরীক্ষা দেবো না। আমার আব্বা এমন ভাবে উঠে পড়ে লাগলো বিয়ে দিবেই, কেন এভাবে উঠে পড়ে লাগলো আমি নিজেও বুঝতে পারতেছি না। আমি বারবার আম্মার কাছে বলতেছি যে মা আমি বিয়ে করবো না, অন্তত মেট্রিকটা আমার পাস করাও তোমরা। আমার আম্মা বলতেছে আমার করার কিচ্ছু নাই, আমি কিচ্ছু বলতে পারবো না, তোর বাবার সাথে আমি কথা বলতে গেলেই মানে মার খাওয়া লাগে। তো যাই হোক আমার বিয়ে ঠিক করলো, এক জায়গায় বিয়ে ঠিক হলো, সম্পূর্ণ লেনদেন সবকিছু ঠিক। বিয়ের 3 তারিখ ঠিক, সোমবারের দিন বিয়ে হবে। 1 সপ্তাহ আগে থেকে আত্মীয় স্বজন দাওয়াত দেওয়া শেষ। একেবারে মানে বুধবারে, সোমবারে বিয়ে হবে, বুধবারের দিন আসে কি যেন ঘটনা নিয়ে বিয়ে ভাঙ্গি, মানে কোন আত্মীয় স্বজনে বলে দিছে যে ওই ছেলের বাপের কাছে যে আমার আব্বার চরিত্র ভালো না, মেন সমস্যা হয়েছে ওই জায়গায়। আবার আমার যে ওই যে মানে আগে সেই ঘটনাটা, এটাও বলে দিছে যে মেয়ে চলিত নেই, মেয়ে ওর মামাতো ভাইয়ের সাথে মানে এরকম কিছু হয়ে গেছে, তার বাপ মাই প্রমাণ বের করছে, অন্য কেউ না। এভাবে আর কি ওই বিয়েটা ও ছেলের বাবা দিবে না। তো ওই ছেলেটা আর কি আমার সবসময় চিন্তা, আমি যে টেলার্স এর কাজ করতাম সেইভাবে ওই তার টেলার্স এর সুতার দোকান ছিল আর কি, সুতা ঘর, কেসি ঘর, মেশিন ঘর। তো ওখান থেকে সবসময় সুতা কিনতাম। এই অনুতাপে ছেলেটার সাথে চেনা পরিচিত ছিল। আমারে যখন দেখতে আসছে ঘটকের মাধ্যমে আসে, সুধা মানে টেবিল বসাইছে, টেবিলের মাঝখানে ওর বড় ভাই এবং আপন দুলা ভাই এবং ছেলেটা। যখন আমার মাথার ঘুমটাটা খুলে তখন ছেলেটা শুধু বলে উঠছে যে মুর্শিদা তুমি
তো আমি তো তোমাকে ভালো করেই চিনি। এখানে আমার ফুপা আবার একটা পেজ বাজালো যে অবশ্যই ছেলের সাথে কোনো ঘটনা আছে মেয়েটার, নাহলে ছেলেটা এইভাবে বলবে কেন। তো ওই ছেলেটা ডাইরেক্ট মুখের উপর বলে দিল আমার সাথে ঘটনা থাক বা না থাক আমি ওরেই বিয়ে করব। আমি ওরে চিনি আচ্ছা। আগে থেকে, মেয়েটার আচার চরিত্র ছেলেটার নাম কি ব্যবহার ছিল? ভালো। ছেলের বাড়ি আমাদের বাড়ির কাছে। নাম কি ছিল নাম ছেলেটার? ছিল মুস্তফা। মুস্তফা। আচ্ছা, ছেলে- মুস্তফা বললো আপনাকে বিয়ে করবে। হ্যাঁ, ছেলে বললো যে আমি ওকেই বিয়ে করব। এবং বিয়ে ওই যে ওখানে ঠিক হয়ে গেল সব, সোমবারের দিন বিয়ে হবে। ছেলের বাপ রাজি না। মাঝখানে ছেলে বলতেছে যে ছেলের নাকি 13 বিঘা সম্পত্তি ছেলে নিজে কিনছিল এবং দাদাই দিছিল কতখানি, এটি দিয়ে নিজস্ব ছিল। যখন বিয়ে ভাঙে যাওয়ার মানে ধরছে, তখন ছেলে বলছে আমার আব্বারে আসে যে আমার আব্বা বিয়ে দিক বা না দিক, এটা আমি শুনছি আর কি, কথা আমি জানি না। মানে বাজারে আসে ছেলে বলতেছে আমার আব্বা বিয়ে দিক না দিক, আমার 13 বিঘা সম্পত্তি আছে, দরকার হলে 2 বিঘা সম্পত্তি বিক্রি করে আমি টাউনে বাড়ি করব, আপনার মিক নিয়ে খাবো, আপনি বিয়ে দিতে সমস্যা কোথায়? আচ্ছা, এটা মুস্তফা বললো। মুস্তফা বলতেছে। আর আমার আব্বা বলতেছে যে তোমার আব্বা যেখানে রাজি না সেখানে আমি আমার মেয়ে বিয়ে দিব না। আবার কি নিয়ে বিয়েটা ভাঙলো, কানের জিনিস দিতে হবে। ছেলের বাবা বলতেছে একজোড়া সাগরিকা দিতে হবে। সব বিয়ে ঠিক হওয়ার পরে আব্বা বলতেছে যে আগে যা লেনদেন ভাঙ্গাচুরা হয়েছে আমি সেলাই মেশিন দেবো এবং যৌতুক কত কি জানি না এসব নিয়ে হয়েছে, আমি কানের জিনিস এভাবে দিব না। ছেলে করছে কি, রাতের বেলা আমার আব্বার কাছে 3000 টাকা, তখনকার দিনে কিন্তু 6000 টাকা ভরি ছিল স্বর্ণ। তো আমার আব্বার হাতে রাতের বেলা, অনেক রাত্রে যে ঘটকের বাসায় ঘুমিয়ে আসছিল আমার আব্বা, বিয়ে ভাঙ্গা ভাঙ্গির গন্ডগোলের পরও ছেলে 3000 টাকা নিয়ে এসে গোপনে আমার আব্বার হাতে দিয়ে বলতেছে যে আমি ওরে বিয়ে করব, আপনি এটা দিয়ে কালকে কানের জিনিস বানাই দিবেন, বলবেন আমি দিছি। আচ্ছা, আমার আব্বা বলছে এটা 2 দিন পরে প্রকাশ হলে আমার মেয়ের সাথে তুলনা দিবে তোমার আব্বা, এভাবে তো হবে না। এভাবে আর কি তাদের ভিতর কাটাকাটি হয়ে গেছে, বিয়ে আর ওখানে হলো না। সোমবারের দিন বিয়েটা ভেঙে গেল। বিশেষ করে আমার আব্বা গুরুত্ব দিলে কিন্তু বিয়েটা হইতো। জি। ওই ছেলে বলছে যে আমি করব, আমার আব্বা দিক বা না দিক, আমি আমার আত্মীয় স্বজন নিয়ে এসে বিয়ে করব এবং আমি 2 বিঘা জমি বিক্রি করে হলো বাড়ি করবো টাউনে, আমার নিজস্ব জমি আছে। আমার আব্বা অতটা গুরুত্ব দিল না, ওখানে দিবেই না, শেষ দিবে না। সোমবারের দিন বিয়ে আর হলো না। মানে আত্মীয় স্বজন আমার নানি মামিরা আসছিল আমাদের বাড়িতে, এরা ফেরত গেল। আমার আব্বা লজ্জায় আর মানুষকে মুখ দেখাইতে পারতেছে না। তো এখানে আমার কোনো দোষ ছিল না ভাইয়া, আমি কি করব, আমি তো কোনো কিছুই করি নাই। রাইট, বাবাই তো বিয়ে ভেঙে দিয়েছে। অথচ আমার আব্বাই বলতেছে তুই কলঙ্কিনী, তুই গলায় ফাঁস নিয়ে মরতে পারিস না। তো এই কথার জন্য আমি আর কিছু বলি না, শুধু বলি যে বিয়েটা ভেঙে গেছে এতে আমি খুশি, হোক বা না হোক আমি পরীক্ষা দিতে পারতেছি সামনে, নিজের পায়ে নিজে দাঁড়াইতে তখন পারবো। আপনি কিসে পড়েন? ইন্টারে? না, ইন্টার পড়ি না, আমি তখন 10-এ পড়ি। আচ্ছা, বলতেছি যে আমি ম্যাট্রিক পরীক্ষাটা তো দিতে পারবো সামনে, বিয়েটা হলো না। মানে আমার বাবা যেভাবে আমার মায়ের অত্যাচার করছে, একটা শিক্ষিত লোক হয়ে আমি মানে হাজবেন্ড হলে যে এরকম অত্যাচারই করে এটাই আমার মাথায় সবসময় খেলতো। আমি কখনোই পরিকল্পনা করিনি যে বিয়ে হলে আসলে সুখী হতে পারবো। তো সেটাই হয়েছে আমার জীবনে। যাক, বললাম যে পরীক্ষা দিব, আমার আব্বা হঠাৎ করে ওই সোমবার দিনে কি করলো, একটা ছেলে নিয়ে আসলো। আমার বলতেছে কি মাথায় অন্যরা দিয়ে অমুক বাড়ি থেকে যে একটা লেবু নিয়ে আসো। আমি লেবু নিতে চলে গেছি ওই বাড়িতে, লেবু গাছের নিচে ছেলেটা বসা, একটা ছেলে বসা। একটা ছেলে বসা। আমি একা একা আসতেছি, মাথায় অন্য, আমার আব্বা কোনোদিন বলেন, আমি তো সবসময় মাথায় কাপড় দিয়ে ঘুরতাম। তো বাড়িতে আমি মানে মাথার কাপড়টা ফেলে বাড়িতে আসি, ঘরের মধ্যে আমার আব্বা বলতেছে মাথায় কাপড়টা দিয়ে অমুক বাড়িতে একটা লেবু নিয়ে আসো। এখানে কিন্তু আমার মাথায় একটা কেস করছে, মনে হয় কোন মাথায় কাপড় দিতে বললো কেন আব্বা। তো যাই হোক, মাথায় কাপড় দিয়ে গেছি লেবু আনতে, দরজায় যাই দেখি একটা ছেলে বসা, দেখে আমি আর লেবু নিতে না ঢুকে ওখান থেকে ঘুরে ফেরত আসছি। ফেরত আসতেছি দেখি পিছনে আমার নানি, আমার মামি, আমার খালা, আমার আম্মা, আমার আপা, এতগুলা মানুষ পিছনে। তখনই বুঝতে পারছি যে আসলে ওই ছেলেটা আমার দেখার জন্যই আসছে। আচ্ছা, ওখান থেকে ওরা কই ফেরত আসছিস কেন? তা আমি ওই যে বলছিলাম যে এইভাবে আর গরুর মতো লোক দেখাইতে আনলে আমি অপমান করবো তোমাদেরকে, আমি আর কারোর সামনে যাব না। বিয়ে ভেঙে গেছে শেষ। এই জন্য হয়তো তারা ভয় পেয়েছে যে আমি কিছু বলতে পারি, যার কারণে আমার আপা বলতেছে তুই ওখান থেকে ফেরত আসলি কেন? আমি বলছি যে তোমরা কি কারণে আমার এখানে নিয়ে আসছো এটা আমি বুঝতে পারছি, এই বিয়েটাও তো ভাঙে যাইতে পারে, তোমরা আমাদের পরীক্ষাটা আগে শেষ হোক, পরীক্ষাটা শেষ করতে দাও আমার, তারপরে বিয়ের ব্যাপারটা ভাবো, এখনই অন্তত সাবজেক্টটা বাদ দাও, আমার মাথাটা একটু টেনশন রিল্যাক্স রাখো যাতে আমি পরীক্ষা দিতে পারি। এভাবে বললাম। আমার নানি বলতেছে মুরব্বী মানুষ, আমি একটা কথা কই আপু চল, বিয়ে দেখলে যে বিয়ে হয় তা না, তুই আমার সাথে চল, আমি তোরে ঘুরে নিয়ে আসি ওই বাড়ি থেকে। আমরা ফিরে যাচ্ছি আমাদের অতিথির গল্পে। জি। আমি গেলাম, মানে যাইতেছি না, দেখো ছেলেটা অনেক চালাক ছিল, ও সাইকেল নিয়ে বের হয়ে চলে গেল ওই বাড়ি থেকে, আমার সামনে দেই, আমি পিছনে ঘুরে আসি আর কি, ও চলে গেল। দেখলাম যে রাস্তার দিকে চলে গেছে, তখন আমি যাই ওই বাড়িতে ঢুকলাম, ঢুকে বললাম যে ফুপু তোমরা একটা বিয়ে ঠিক করলা, করার পরে দেখলা যে সেটা এইভাবে ভেঙে গেল, আমার পরীক্ষাটা দিতে দাও, আমি একটা যদি জব কোনো জায়গায় পাই বা নিজে একটা কিছু নিজের পায়ে করে দাঁড়াইতে পারি, তখন বিয়ে সাথে ব্যাপারটা দেখা যাবে। কয় ঠিক আছে, তুই যেটা করবি সেটাই হবো।
উল্টে ওই ছেলে আবার ঘুরে এসে বাড়ি ঢুকলো। হুম। ঢুকে আমারে ওই এক নজর দেখলো, দেখে চলে গেল। যাই নাকি ওর দুলা ভাইয়ের কাছে বলছে যে আমি যে মেয়েরে দেখে আসলাম, যদি তুমি আজকের মধ্যে আমার বিয়ে না দাও তাহলে আমি রেল লাইনের মধ্যে মাথা ঢুকাই দেবো। ওকে। তো ওর দুলা ভাই সেই দিনই ওই কথা মতোই আমাকে দেখতে আসলো আর কি। দেখতে আসে বলতেছে যে তোমার কি কোনো জায়গায় পছন্দ আছে? আমাদের গ্রামেরই লোক, ওটা সম্পর্কে নাকি চাচা লাগতো, আমি আগে তো চিনতাম না, সেদিন প্রথম দেখলাম। তো